আজকের গল্প লেখিকা অনন্যা পোদ্দারের সূর্যোদয়। আজ আবার একটা মৃত্যুর খবর। নিজের কাছের মানুষগুলোর সাথে লড়াইয়ে হেরে গিয়ে শেষ পর্যন্ত একটাই সমর্পণ, মৃত্যু। আর মেনে নিতে পারছে না মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রীতমা অধিকারী। মহিলা কমিশনের বেশ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি। তাই সমাজের বিশৃঙ্খল ছবির অনেকটাই তার চেনা। সেই চেনা ছবি আরও যখন রক্তের লাল রঙে প্রকট হয়ে ওঠে, তখন প্রীতমার আরও কষ্ট হয়। মোবাইলটা টেবিলে নামিয়ে রেখে চুপ করে বসে রইলেন প্রীতমা। সৃজা 2 কাপ কফি নিয়ে এসে শাশুড়ির পাশে বসল। কি মামুনি, মুড অফ কেন? প্রীতমা ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, মন খারাপ নিয়েই তো আমাদের কারবার। তাই মাঝে মধ্যে সেই মন খারাপটা আমাকেও আচ্ছন্ন করে দেয়। তারপরে বল, তোর খবর কি? তারপর সৃজার সাজ দেখে বলল, কোথাও বেরোবি নাকি? হ্যাঁ মামুনি, দিশার আজ বিয়ে, সেখানে যাব। খুব সুন্দর করে সেজেছিস তো। তা যাবি যখন, তখন আবার আমার সঙ্গে কফি খেতে বসলি কেন? বারে, এই সময়টা তো তোমার সঙ্গে আমার কফি খাওয়ার সময়। একা একা যদি আবার কফিটা না খাও তুমি, তাই খেতে বসলাম। তৈরি তো হয়েই গেছি, এবারই বেরিয়ে পড়ব। গাড়ি নিয়ে যাস? ড্রাইভারকে বলে দিয়েছিস তো? হ্যাঁ মামুনি, ঋদ্ধি সব ব্যবস্থা করে রেখেছে, তোমার চিন্তা করার কিছু নেই। সৃজা বেরিয়ে গেলে বেশ কয়েকটা জরুরি ফোন সারলেন প্রীতমা। কাল সকালে একবার অনিতার মায়ের কাছে যেতেই হবে। এই বুড়ো বয়সে একমাত্র অবলম্বন হারালেন তিনি। অথচ বেশ তো চলছিল দিনগুলো। অনিতা সল্টলেকে একটা কোম্পানির কাস্টমার কেয়ারে কাজ করত। বিধবা মাকে নিয়ে জীবন ভালোই কাটছিল অনিতার। অথচ 2 মাস আগে, বড়দিনের আগের রাতে ফেরার সময় একদল ছেলের ভোগের শিকার হয়ে গেল মেয়েটা। সমাজ অনিতাকে নতুন নাম দিল, ধর্ষিতা অনিতা। পরিবার, পরিবেশ, বন্ধু বান্ধব সবাই অনিতাকে বয়কট করলেও অনিতার মা মেয়েকে বয়কট করেনি। হয়তোবা মাতৃত্বে, হয়তোবা প্রয়োজনে। অনিতা থাকলে, সে রোজগার করলেই যে পেটে ভাত জুটবে অনিতার মায়ের। কিন্তু শেষ রক্ষা হয়নি। সমাজের নিষ্ঠুর লাঞ্ছনার সামনে হার মেনে যায় অনিতা। পুলিশ, কোর্ট, সমাজ কোথাও প্রমাণিত হয়নি যে অনিতা ইচ্ছে করে ধর্ষিতা হয়নি, ইচ্ছে করে কোনো ধর্ষকের লালসার শিকারও হতে চায়নি। সবার সামনে নিজেকে প্রমাণ করতে গিয়ে অনিতা বুঝেছে সমাজে বেঁচে থাকার লজিক কতটা কঠিন, কতটা নির্মম। তাই মানুষ হয়ে পশুদের সমাজে বেঁচে থাকার লড়াইয়ে সে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন নিঃশব্দে শান্তির ঘুম দিয়েছে সে। এভাবে কত অনিতা যে ঘুমের দেশে চলে যাচ্ছে, তার খবর কেউ রাখে না। প্রচণ্ড মাথা ধরায় সবসময়ের জন্য থাকা শ্যামলীকে প্রীতমা বললেন, আমি আমার ঘরে গিয়ে শুচ্ছি। সৃজা ফিরলে আমায় ডাকিস, আর ঋদ্ধিকে, তোর মামাকে সময় মতো খেতে দিস। রাত 11টা বেজে গেলেও সৃজা বাড়ি ফেরেনি। প্রীতমা শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ হলঘর থেকে বাবা ছেলের গলার আওয়াজ পেলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 12টা পার হয়ে গেছে। ঘর থেকে বেরোতেই দেখলেন তন্ময়, ঋদ্ধি সব ফোনে ব্যস্ত। শ্যামলী এক কোণে মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। প্রীতমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে শ্যামলী? মামা আর দাদা কাকে এত ফোন করছে? শ্যামলী বিষণ্ণতার সাথে জবাব দিল, বৌদি এখনো ফেরেনি মামি। দাদা ফোন করছে, কিন্তু বৌদির ফোন নট রিচেবল বলছে। নরেশদার ফোনটাও রিং হয়ে যাচ্ছে, কিন্তু নরেশদাও ফোন ধরছে না। কথাটা শুনতেই গা হিম হয়ে গেল প্রীতমার। এত দেরি কেন সৃজার? যদি বিয়ে বাড়ি থেকে বেরোতে দেরিও হয়, তবুও তো ফোনটা ধরা উচিত। কি এমন বিপদে পড়লো ওরা যে বাড়িতে একটা ফোন করতে পারলো না? সৃজা তো গেছেই সল্টলেকের দিকে। এখন ওদিকটা খুব একটা নিরাপদ নয়। একবার ভেবেছিল সৃজাকে বলবে, ওদিকটা এখন সেফ না, তুই যাস না।
পরে মনে হয়েছিল কতগুলো হায়নার জন্য নিজেদের শখ আহ্লাদ বন্ধ করে রাখতে হবে কেন। তাছাড়া সৃজা তো যাবে নিজের গাড়িতে, অতএব বিপদের আর কি সম্ভাবনা থাকবে। তাই আর না করেনি শেষ পর্যন্ত। প্রীতমা এগিয়ে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, সৃজার বন্ধুকে কি একবার ফোন করেছিলি? ঋদ্ধি বলল, হ্যাঁ করেছিলাম। ওরা বলল 9:30 একটু পরেই নাকি বেরিয়ে এসেছিল সৃজা। তাহলে তো এতক্ষণে বাড়ি ফিরে আসা উচিত। ভীষণ টেনশন হচ্ছে মা। দাঁড়া, আমি দেখছি। সল্টলেক থানায় একটা ফোন করছি, দেখি ওরা কোনো খোঁজ খবর দিতে পারে কিনা। থানায় ফোন করে খোঁজ খবর আরম্ভ করা হয়েছে। প্রীতমা অধিকারীর পুত্রবধূ মিসিং। এটা রীতিমতো চাঞ্চল্যকর ব্যাপার। সারা রাত উৎকণ্ঠায় কাটে বাড়ির সবার। ভোর রাতের দিকে চিরিংঘাটার ওসি তপেন মুখার্জির ফোন আসে প্রীতমার মোবাইলে। আপনার ড্রাইভারকে খুঁজে পাওয়া গেছে। আহত অবস্থায় পড়েছিল এক শুনশান জায়গায়। ওর মোবাইলকে ট্র্যাক করে খোঁজ পেয়েছি। আপনারা চলে আসুন তাড়াতাড়ি। প্রীতমা জিজ্ঞেস করলেন, আর সৃজা? তার কোনো খবর? না, এখনো কোনো খোঁজ পাইনি, তবে তল্লাশি চলছে। হাসপাতাল পৌঁছেও এক অসহ্য উৎকণ্ঠা সবার। নরেশ বেশ ভালোভাবেই আহত হয়েছে। ওর বউ অঝরে কেঁদে চলেছে। কোনো রড দিয়ে আঘাত করেছে নরেশের মাথায়। প্রচুর ব্লিডিং হওয়ার জন্য রক্তও দিতে হচ্ছে আলাদা করে। এখনো অচেতন নরেশ। ওর জ্ঞান না ফেরা পর্যন্ত গত রাতে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। প্রীতমার স্নায়ু জানান দিচ্ছে হয়তোবা আরেক অনিতার ঘটনা ঘটতে চলেছে তারই বাড়িতে। প্রীতমার অনুমান ভুল হয় না। নিউ টাউনের এক খালি শুনশান জমিতে সৃজাকে পাওয়া গেছে উলঙ্গ অবস্থায়। সৃজা গণধর্ষণের শিকার। মাঝপথে সৃজার গাড়িতে চড়াও হয়ে নরেশকে আঘাত করে সৃজাকে তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনার বহমানতা বলে দিচ্ছে সৃজা ওদের টার্গেট ছিল। এমন খবর ভাইরাল হতে সময় নিল না। দুষ্কৃতীরা নিজেদের লালসা মেটাতে কিছুমাত্র কার্পণ্য করেনি। সৃজা বর্তমানে কোমায়। হাসপাতালে নিয়ে আসার পরেও জ্ঞান ছিল সৃজার। অর্ধ অচেতন অবস্থায় সৃজা বলেছিল, মামুনি, লোকগুলো তোমাকে চেনে। প্রীতমা বুঝলেন রাজনৈতিক নেতার নামের আড়ালে লুকোনো একদল দুষ্কৃতীর মুখগুলোকে দেখাতে চেয়েছিলেন প্রীতমা। তাই জন্যই এমন কাণ্ড করা, যাতে প্রীতমা ভয়ে লজ্জায় গুটিয়ে যান, চিত হয়ে শুয়ে থুতু ফেলে নিজেকে নোংরা করার ভয়ে চুপ করে যান। কিন্তু প্রীতমা হারবেন না, বরং সমাজকে দেখাবেন অন্য মেয়েদের জন্য যেভাবে কথা বলেন সেই একই কথা সন্তান তুল্য সৃজার জন্য বলতে পারেন তিনি। এমন ঘটনায় ঋদ্ধি ভেঙে চুরমার হয়ে গেছে। ফোনের পর ফোন আসছে। সবার একটাই জিজ্ঞাসা, সেদিন রাতে সৃজার সাথে ঠিক কী হয়েছিল। প্রীতমার এই দৃশ্য চেনা। এই সময় আশেপাশের পরিচিত অপরিচিত সবাই খুব কৌতুক বোধ করে। সবাই জানতে চায় এই সভ্য জঙ্গলে কি করে কতগুলো পশু একটা চঞ্চল নিরীহ হরিণীকে ছিঁড়ে খেয়েছে। প্রীতমা জানে ধর্ষক শুধু সেই রাতের ওই দুষ্কৃতীগুলো একা নয়, ধর্ষক এই সমাজের অনেক পুরুষ নারীও, যারা ধর্ষণের মতো ভয়ঙ্কর একটা দুর্ঘটনাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। এই সময় ধর্ষিতার বাড়ির লোকগুলোর উপর দিয়েও কম ঝড় বয়ে যায় না। বিধ্বস্ত ঋদ্ধি ফোনের তাণ্ডবে ফোন সুইচ অফ করতে উদ্যত হয়। একই অবস্থা প্রীতমার স্বামী তন্ময়েরও। প্রীতমার স্বামী ছেলে দুজনকে বললেন, তোমরা কেউ ফোন সুইচ অফ করবে না প্লিজ। কেউ ফোন করে কি হয়েছে জানতে চাইলে স্পষ্ট করে জানাবে সৃজার রেপ হয়েছে। এতটাই স্পষ্টতার সাথে জানাবে যতটাই স্পষ্টতার সাথে জানাতে পারতে যদি সৃজা কোনো গাড়ির তলায় পিষে যেত। এটা সেই বদমাশগুলোর জন্য অপরাধ হলেও সৃজা আর আমাদের সকলের জন্য এটা একটা দুর্ঘটনা। কাউকে ইচ্ছে করে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা যেমন অপরাধ, ঠিক তেমনি কারোর ইচ্ছের বিরুদ্ধে তার শরীরকে নিয়ে ছিনিমিনি করাও অপরাধ। দুটোই খুনের চেষ্টা। প্রথমটা শরীরকে খুন করার চেষ্টা, পরেরটা মনকে। প্রথমটা নিয়ে যদি কথা বলা যায় তবে দ্বিতীয়টা নিয়েও কথা বলা যাবে, কোনো রকম লজ্জা বা সংকোচ ছাড়াই। মনে রেখো তোমরা, এই সময় আমরা যত মাইন্ড স্টেবল রাখবো এই দুর্যোগ তত কম সৃজাকে ছুঁতে পারবে। ঋদ্ধি সজল চোখে বলল, কোনোদিন ভেবেছিলে মা, অন্য মেয়েদের জন্য লড়তে লড়তে শেষ পর্যন্ত ঘরের বউয়ের জন্য লড়বে? আমি তো কোনোদিন কোনো মেয়ের জন্য লড়িনি রে। আমি লড়েছি অন্যায়ের বিরুদ্ধে।
এই সময় কোনোভাবেই সৃজার পাশ থেকে সরে যাস না বাবা। এই সময়টা চিরকাল থাকবে না, কিন্তু যেটা চিরকাল থাকবে সেটা হলো দুর্যোগে তোর সৃজার হাত না ছাড়া। সুসময়ে ভালোবাসার পরীক্ষা হয় না, পরীক্ষা হয় দুঃসময়ে। আমি বলছি, তোর সৃজা এতটুকুও ময়লা হয়নি। তার শরীরে আঁচড় লেগেছে, সে আঁচড় সেরে যাবে, হয়তো বদমাশগুলোর দেওয়া মনের ক্ষত সময় ভরিয়ে দেবে। কিন্তু তুই যদি এই সময় সৃজার পাশ থেকে সরে যাস, তাহলে সেই ক্ষত চিরকাল রয়ে যাবে সৃজার বুকে। তাই আজ তোকে সবচেয়ে বেশি শক্ত হতে হবে। সমাজের থেকে ছুটে আসা সব তীর সৃজার গায়ে লাগার আগে তোকে বুক পেতে নিতে হবে। তবেই না যথার্থ স্বামী হবি, যথার্থ প্রেমিক হবি। প্রীতমার কোলের কাছে বসে হাউ হাউ করে কেঁদে ফেলে ঋদ্ধি। প্রীতমা জানে এই ঝড় কাটিয়ে ওঠা এত সহজ নয়। এই ঝড় মৃত্যুর চেয়েও কঠিন, কদর্য আর বিভীষিকা। ঠিক এমন সময় সৃজার বাবা মা আসেন হাসপাতালে। তারা বেনারস গিয়েছিলেন বড় মেয়ের বাড়িতে বেড়াতে। ফ্লাইট ধরে আসলেও ছোট মেয়ের কাছে পৌঁছতে দেরি হয়ে গেছে তাদের। সৃজার বাবা তপেনবাবু আর মা শিউলি সৃজার অবস্থা দেখে আঁতকে উঠেছেন। সৃজার মা কাঁদতে কাঁদতে বলেছেন, সমাজে মুখ দেখাবো কি করে, আমাদের যে সমাজে ঠাঁই হবে না। প্রীতমা অবাক হয়েছেন শিউলির কথা শুনে। ব্যথিত চিত্তে বেয়ানকে বলেছেন, আপনি না সৃজার মা, আপনি মেয়ের কথা না ভেবে সমাজের কথা ভাবছেন। সমাজের সাথে আপনার কি সম্পর্ক? সমাজ তো আপনার অপত্য নয়। আপনি যার গর্ভধারিণী তার কষ্টটাকে উপলব্ধি করুন। শিউলি কাঁদতে কাঁদতে বলেছেন, না প্রীতমা, সৃজা চলে যাক, এই ঘুম যেন ওরা না ভাঙে। ঈশ্বর ওকে শান্তির ঘুম দিক। ঘুম থেকে ফিরে এলে যে কদর্য সমাজের মুখোমুখি হবেও, সেই অভিজ্ঞতা নেওয়ার থেকে আমার মেয়ের মরে যাওয়া ভালো। সমাজের সব গ্লানি আমরা মুখ বুজে মেনে নেব, নিজেদেরকে বুঝিয়ে নেব একজন ধর্ষিতার বাবা মাকে সমাজে কিভাবে বেঁচে থাকতে হয়। মরে যাক সৃজা, আমি মেনে নেব আমার মেয়ের মৃত্যু। প্রীতমা রেগে উঠলেন শিউলির কথায়। রেগে গিয়ে বললেন, বেশ, আপনার মেয়ে মৃত আজ থেকে। ওই বেডে যে মৃত্যুর সাথে লড়ছে সে আমার পুত্রবধূ। আপনার দুটি মেয়ে, তাই একটি মেয়েকে আপনি অনায়াসে যমের হাতে তুলে দিতে পারেন, কিন্তু আমার একটি পুত্রবধূ, তাকে তো আর আমি এত সহজে মৃত্যুর কোলে ফেলে দিতে পারি না। আপনি আসতে পারেন। সৃজা আজ থেকে আমার ছেলে ও আমাদের পরিবারের দায়িত্ব। সৃজা মরবে না, ওকে মরতে দেব না আমি। সৃজাকে দেখে এদেশের অনেক মানুষ শিখবে, ধর্ষণ হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। একটা অঙ্গহানি হয়ে যাওয়ার পরেও যদি মানুষ ঘুরে দাঁড়াতে পারে, তাহলে ধর্ষণের পরেও মানুষ মাথা উঁচু করে কিভাবে বাঁচে তা শেখাবে আমার সৃজা। লজ্জা নয়, সম্মানের সাথে এই সমাজে বাঁচবে সৃজা, অধিকারী। ও ফিরবে, হাজার লড়াইয়ের পরেও ওকে ফিরতেই হবে। এই সময় মেয়েদের মনে কি আলোড়ন চলে তা দেখেছে সৃজা। সেই ছবি, সেই গল্প ওকে বাঁচতে শেখাবে। শরীরে ৫৬টা সেলাই নিয়ে ২ মাস কোমায় থেকে ফিরে এসেছে সৃজা। কোমায় থেকেও শাশুড়ির কথা শুনতে পেয়েছে সৃজা, ফাইট সৃজা, ফাইট। হারলে চলবে না সৃজা, তুই আমার সেই সূর্য, যার আলোকে দেখিয়ে আমি অনেক নির্যাতিত, নির্বাসিত, অপমানিত মেয়েকে অন্ধকার থেকে টেনে বার করে নিয়ে আসব। তুই হারিস না সৃজা, প্লিজ মা, হেরে যাস না। তুই হেরে গেলে আমিও যে হেরে যাব। না, সৃজা হারেনি। ফিরে এসেছে মৃত্যুর মুখ থেকে। ফিরে এসে সমাজের সামনে বুক চিতিয়ে লড়াই করেছে। ধর্ষকদের চোখে চোখ রেখে শনাক্ত করেছে তাদেরকে। ঋদ্ধি বলেছিল, তুমি চাইলে আমি লন্ডনে পার্মানেন্টলি শিফট হয়ে যেতে পারি সৃজা। বেশ কিছু বিদেশি কোম্পানিতে বায়োডাটা পাঠিয়েছিলাম, সিলেক্টেড হয়ে আছি। কোনো অসুবিধা নেই, তুমি যা চাইবে সেটাই হবে। কিন্তু সৃজা পালায়নি, বরং ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস অফিসার হয়েছে। দুষ্কৃতীদের চোখে চোখ রেখে তাদের হাতে হাতকড়া পরিয়েছে। কোর্টে দাঁড়িয়ে নিঃসংকোচে বলেছে, সে অন্ধকার রাতে তাকে নগ্ন করে কিভাবে তার শরীর আর মনটাকে ছিঁড়ে ক্ষতবিক্ষত করেছিল শয়তানগুলো। ধর্ষণ একটা অন্ধকারে ভরা দুর্যোগ রাত। সেই বিভীষিকা রাতেরও শেষ আছে। সেই রাতের পরে সূর্যোদয় হয়, যে সূর্যের নাম হতে পারে সৃজার মতো অনেকেই। তবে সেই সূর্যের আলোকে ছড়িয়ে দিতে ঋদ্ধির মতো একটা আকাশ আর প্রীতমার মতো একটা পৃথিবী থাকতে হবে। তবেই ধর্ষণে কোনো ধর্ষিতা নয়, শুধু ধর্ষকরাই শাস্তি পাবে। আর কোনো মেয়ে অনিতা হয়ে চির ঘুমের দেশে পালিয়ে যাবে না, বরং সৃজা হয়ে সকলকে জীবনের আলো দেখাবে।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।